1999 সাল বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান নিজেই স্বীকার করলেন একটা অস্বস্তিকর সত্য। মিয়ানমারের বিমান বাহিনীর শক্তি এখন বাংলাদেশের বিমান বাহিনীর দ্বিগুণ। সেই বছরই বাংলাদেশ 8টি MiG-29 কিনল $124 মিলিয়ন। সেই সময়ের সবচেয়ে আধুনিক যুদ্ধ বিমান। মনে হলো বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু তারপর কি হলো? 27 বছর পর 2026 সাল মিয়ানমার একটার পর একটা SU-30 SME বসাচ্ছে আকাশে, J-17 চালাচ্ছে। চীন থেকে J-10 কেনার প্রস্তাব পেয়েছিল এক সময়। গৃহযুদ্ধের আগুনে পড়ছে দেশ, তবু সামরিক আধুনিকায়ন থামেনি। আর বাংলাদেশ এখনো 60 বছরের পুরনো F-7 দিয়ে আকাশ রক্ষা করছে। কিভাবে একটা গৃহযুদ্ধে বিধ্বস্ত দেশ একটা স্থিতিশীল দেশকে ছাড়িয়ে গেল, আজকে সেই গল্পটাই বলবো। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওতে আমরা জানবো মিয়ানমারের সামরিক আধুনিকায়নের সূচনা কোথা থেকে, বাংলাদেশের সেই সময়ের প্রতিক্রিয়া কি ছিল, দুই দেশের যুদ্ধ বিমান অর্জনের তুলনামূলক ইতিহাস, গৃহযুদ্ধ চলাকালীনও মিয়ানমার কিভাবে আধুনিকায়ন চালিয়েছে, আর সবশেষ বাংলাদেশের এখন কি করা উচিত। কিন্তু আগে বুঝতে হবে এই দুই দেশের তুলনা কেন এতটা গুরুত্বপূর্ণ। কারণ মিয়ানমার বাংলাদেশের সরাসরি প্রতিবেশী, সরাসরি সীমান্ত আছে এবং ইতিহাসে একাধিকবার সীমান্তে উত্তেজনা ছড়িয়েছে। মিয়ানমারের আধুনিকায়নের শুরুটা দেখা যাক। 2011 সালে মিয়ানমার বিমান বাহিনী বেলারুশ থেকে 12টি MiG-29 যুদ্ধ বিমান কিনল, 10টি MiG-29B এবং 2টি 2 সিটের ট্রেনার। এটা সেই সময় বড় খবর হয়নি, কারণ মিয়ানমার তখনও সামরিক জান্তা শাসিত একটি বিচ্ছিন্ন দেশ। কিন্তু মিয়ানমার থামেনি। 2009 সালের ডিসেম্বরে আরো 20টি MiG-29 এর অর্ডার দিল, $570 মিলিয়ন প্রতিরক্ষা প্যাকেজের অংশ। আর এই সিদ্ধান্তের পেছনে একটা মজার প্রতিদ্বন্দ্বিতা ছিল। 2009 সালের এই চুক্তিতে রাশিয়ার প্রস্তাব চীনের প্রস্তাবকে হারিয়ে দিয়েছিল। চীন তখন তার সর্বশেষ J-10 FC-1, যা পরে J-17 নামে পরিচিত, যুদ্ধ বিমান বিক্রির প্রস্তাব দিয়েছিল। মানে মিয়ানমার 2009 সালেই J-10 এর প্রস্তাব পেয়েছিল। বাংলাদেশ যেটার জন্য 2025 সালে আলোচনা শুরু করেছে। 16 বছরের ব্যবধান। তাহলে এবার দেখা যাক বাংলাদেশ কি করেছিল। 1999 সালের সেই MiG-29 কেনার পর বাংলাদেশ দীর্ঘ সময় প্রতিরক্ষা পরিকল্পনায় বিশেষ মনোযোগ দেয়নি, বরং টিকে থাকার মতো একটা অর্থনীতি গড়ার দিকে মনোযোগ দিয়েছিল। এক দশক পার হয়ে গেল। তারপর 2009 সালে এসে বাংলাদেশ প্রথম পূর্ণাঙ্গ পরিকল্পনা করলো ফোর্সেস গোল 2030। 2009 সালে শুরু হওয়া এই পরিকল্পনা 2017 সালে সংশোধিত হয় এবং জুলাই বিপ্লবের পর আবারও পুনর্মূল্যায়ন করা হচ্ছে। এখন প্রশ্ন আসে, এই পরিকল্পনায় কি হলো? বাংলাদেশ চীন থেকে 44টি MBT-2000 মেইন ব্যাটেল ট্যাঙ্ক, FM-90 স্বল্প পাল্লার বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র এবং সবচেয়ে বড় চমক, 2টি মিং ক্লাস টাইপ 035B সাবমেরিন কিনল $203 মিলিয়ন। কিন্তু বিমান বাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী পেল রাশিয়ার Yak-130 ও চীনা K-8 প্রশিক্ষণ বিমান এবং লাইসেন্স উৎপাদিত F-7 BGI। মূল সমস্যাটা হলো মিয়ানমার যখন MiG-29 আর পরে SU-30 এর মতো ভারী যুদ্ধ বিমানে এগোচ্ছে, বাংলাদেশ তখনও F-7 এর আপগ্রেড সংস্করণে আটকে ছিল। F-7 মূলত 1960 এর দশকের সোভিয়েত MiG-21 এর চীনা কপি। এখানেই সবচেয়ে অদ্ভুত বিষয়, মিয়ানমার 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর থেকে ভয়াবহ গৃহযুদ্ধে জড়িয়ে আছে, তবু আধুনিকায়ন থামেনি। মিয়ানমার 2018 সালে রাশিয়া থেকে 6টি SU-30 SME যুদ্ধ বিমান অর্ডার করে, কারণ চীন পাকিস্তানের J-17 কাঠামোগত সমস্যা দেখা দিয়েছিল, যার ফলে কয়েকটি ইউনিট আপগ্রেড হয়ে যায়। 12 মার্চ 2026-এ মিয়ানমার মেকতিলায় নতুন যুদ্ধ বিমান কমিশন করলো। এর মধ্যে 2টি অতিরিক্ত SU-30 যুদ্ধ বিমান। এই SU-30 SME কতটা শক্তিশালী? এর সর্বোচ্চ গতি ম্যাক 2.0, সর্বোচ্চ উচ্চতা 17,000 মিটার এবং অপারেশনাল রেঞ্জ প্রায় 3,000 কিলোমিটার, 12টি হার্ড পয়েন্ট নিয়ে। অর্থাৎ গৃহযুদ্ধে বিধ্বস্ত একটা দেশ যার সামরিক বাহিনী নিজের জনগণের উপর বোমা ফেলছে, সেই দেশই ক্রমাগত আকাশে তাদের শক্তি বাড়িয়ে চলছে, কারণ তাদের কাছে অভ্যন্তরীণ যুদ্ধই অস্ত্র কেনার অজুহাত হয়ে দাঁড়িয়েছে। মিয়ানমারের বিমান বাহিনী এখন রাশিয়া ও চীন থেকে সংগৃহীত হার্ডওয়্যারের উপর নির্ভর করে তার সক্ষমতা বজায় রাখছে ও বাড়াচ্ছে। J-17 SU-30 এর মতো মাল্টিরোল ফাইটার সংগ্রহ
স্থল আক্রমণ ক্ষমতা বাড়ানোর উপর ক্রমাগত মনোযোগ নির্দেশ করে। তবে এটাও বলতে হবে, মিয়ানমারের শক্তি সংখ্যায় আছে, মানে নয়। মিয়ানমার বিমান বাহিনী তার চীনা পাকিস্তানি জেফ-17 যুদ্ধ বিমানের সমস্যায় ভুগছে। প্রাথমিকভাবে 16টি জেফ-17 সংগ্রহ করা হলেও পুনরাবৃত্তি কারিগরি সমস্যার কারণে মিয়ানমার Su-30 SME অগ্রাধিকার দিতে শুরু করে। আর সবচেয়ে বড় সমস্যা মানব সম্পদ ও প্রশিক্ষণ। 2025 সালের জুনে একটি F-7M যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় বিদ্রোহী দলের বিরুদ্ধে অভিযানের সময়। বিদ্রোহীরা দাবি করে তারা এটি গুলি করে নামিয়েছে। মিয়ানমারের বিমানবহর প্রযুক্তিগতভাবে বিচ্ছিন্ন উৎসের সংমিশ্রণ, রাশিয়ান, চীনা এবং কিছু পশ্চিমা সরঞ্জাম একসাথে চালানো। এটা রক্ষণাবেক্ষণ বিশাল জটিলতা তৈরি করে। আর সবচেয়ে বড় কথা, এই সব অস্ত্র ব্যবহার হচ্ছে নিজের জনগণের বিরুদ্ধে, বহিরাগত প্রতিরক্ষার জন্য নয়। বাংলাদেশের তুলনায় মিয়ানমারের একটা সুবিধা আছে, যুদ্ধক্ষেত্রের বাস্তব অভিজ্ঞতা, যদিও গৃহযুদ্ধের। বাংলাদেশের বিমান বাহিনীর সেই অভিজ্ঞতা নেই। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ কি এখন কিছু করছে না? করছে, কিন্তু গতি প্রশ্ন সাপেক্ষ। তুর্কি বায়তার TB2 ড্রোন কেনা হয়েছে সেনা বিমান শাখার জন্য। এফডিডি অক্টোবর 2025-এ চীন থেকে 20টি চেংদু জেফ-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার অনুমোদন হয়েছে $2.2 বিলিয়ন মূল্যে, পুরনো F-7 BGI প্রতিস্থাপন করতে। 3 ফেব্রুয়ারি 2026-এ জাপানের সাথে প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের আনুষ্ঠানিক চুক্তি হয়েছে, যা প্রযুক্তি বৈচিত্র্যের দিকেও একটা পদক্ষেপ। কিন্তু বিশ্লেষকরা বলছেন, মিয়ানমারের অস্থিরতা, ভারত থেকে যুদ্ধের হুমকি এবং চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের বিদ্রোহের সম্ভাবনা মোকাবেলায় বাংলাদেশ বিমান বাহিনীকে একটি শক্তিশালী শক্তি হতে হবে, যা পরিকল্পনা সংশোধনের দাবি জানায়। মূল সমস্যাটা সংখ্যায় স্পষ্ট। মিয়ানমারের কাছে এখন একাধিক ভারী মাল্টিরোল যুদ্ধ বিমান Su-30 SME, MiG-29, F-7, জেফ-17 মিলিয়ে সবই আছে। বাংলাদেশের কাছে এখনো মূলত পুরনো F-7 আর হাতে গোনা MiG-29, এছাড়া জেট-10C ডেলিভারির অপেক্ষায়। তাহলে বাংলাদেশের এখন কি করা উচিত? প্রথম, সিদ্ধান্তে দ্রুততা আনা। 2025-এ অনুমোদিত জেট-10CE চুক্তি যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা। প্রতিটি বছরের দেরি মানে আকাশ সীমার ঝুঁকি বাড়া। দ্বিতীয়ত, একাধিক সরবরাহকারীর মধ্যে ভারসাম্য রাখা। তুরস্ক ও চীনের মধ্যে অতি নির্ভরতা এড়িয়ে প্রযুক্তি হস্তান্তরের শর্তে চুক্তি করা। এতে কোনো একক দেশের উপর নির্ভরতা কমবে এবং দর কষাকষির ক্ষমতা বাড়বে। তৃতীয়ত, নতুন লক্ষ্য নির্ধারণ করা, অস্ত্র আমদানি বৈচিত্র্য করা, গুরুত্বপূর্ণ অস্ত্র ব্যবস্থা সংগ্রহ করা, তথ্যযুদ্ধ মোকাবেলায় সক্ষমতা বাড়ানো এবং গোয়েন্দা ভিত্তিক অভিযান উন্নত করা। চতুর্থত, বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো। সেনা ও নৌবাহিনী এগিয়েছে, সাবমেরিন, ট্যাঙ্ক, ফ্রিগেট কেনা হয়েছে। বিমান বাহিনী পিছিয়ে আছে। 3, বাহিনীর ভারসাম্যপূর্ণ আধুনিকায়ন জরুরি। পঞ্চমত, মিয়ানমারের ভুল থেকে শেখা। মিয়ানমারের জেফ-17 কারিগরি সমস্যায় ভুগছে, কারণ পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ অবকাঠামো ছাড়াই সংগ্রহ করা হয়েছিল। বাংলাদেশ যেন এই ভুল না করে, প্রশিক্ষণ, যন্ত্রাংশ সরবরাহ এবং দীর্ঘমেয়াদী রক্ষণাবেক্ষণ চুক্তি নিশ্চিত করেই অস্ত্র কেনা উচিত। বাংলাদেশের একটা প্রবাদ আছে, দেরিতে আসা বিচারও বিচার, কিন্তু দেরিতে আসা প্রতিরক্ষা বিপদের সমান। 1999 থেকে 2026-27 বছরে মিয়ানমার এগিয়ে গেছে, কারণ তারা প্রতিকূলতার মধ্যে থামেনি। বাংলাদেশ থেমে গিয়েছে 1 দশকের জন্য। সেই হারানো সময় ফিরে আনা অসম্ভব, কিন্তু গতি বাড়িয়ে ব্যবধান কমানো এখনো সম্ভব। প্রশ্ন হলো, বাংলাদেশ কি এবার সিদ্ধান্ত নিবে দ্রুত, নাকি আরো একবার অপেক্ষায় থাকবে? তারেক রহমানের চীন সফরে কি জেট-10C বাংলাদেশের মাটিতে আসবে? সেটা এখন সময় বলে দিবে।